শুরু করছি বর্ষ শেষের পর্বের দ্বিতীয় ভাগ এবং আজকের পর্ব শুরু হচ্ছে জুলাই মাস থেকে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত 2023-এর মোস্ট ইভেন্টফুল যে ঘটনাগুলি সেগুলোর কথা আমরা এর আগের পর্বে তুলে ধরেছি। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, আমি লিংক দিয়ে রাখবো প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনে। জুলাই মাসে পঞ্চায়েত নির্বাচন হলো আমাদের পশ্চিমবঙ্গে। 2019-এর লোকসভা নির্বাচনের আগে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেখানেও হিংসার বেশ কিছু ঘটনার কথা সামনে উঠে এসেছিল এবং তারপরে 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে ধাক্কা সেটা খাওয়ার পরে শাসক দলের বেশ কিছু নেতানেত্রীরা বললেন যে না, পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনার জন্য হয়তো এটা হয়েছে, এরপর থেকে আমাদের এই ভুল শুধরে নিতে হবে। 2023-এ এসে কোথাও একটা মনে করা হয়েছিল যে চক্ষু লজ্জার খাতিরে হলেও 2024-এ যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে এবছরের পঞ্চায়েত নির্বাচনটা হয়তো শান্তিপূর্ণ হবে। এমনকি মনোনয়ন পর্ব জুড়ে যে হিংসার ঘটনা ঘটলো, যে পরিমাণ সমালোচনা হলো, তারপরেও মনে করা হয়েছিল যে নির্বাচনের দিনটা অন্তত শান্তিপূর্ণ হবে, কিন্তু কোনোটাই দেখতে পাওয়া গেল না। নির্বাচনের দিন দেখা গেল ছাপ্পা ভোট, একাধিক জায়গা থেকে ভোট ম্যানিপুলেশন করার খবর সামনে উঠে এলো, মারামারির খবর সামনে উঠে এলো, পোলিং অফিসার, পোলিং এজেন্ট হিসেবে যারা গেছেন তাদেরকে ভয় দেখানো, তারা ক্যামেরার সামনে কান্নাকাটি করছেন সেই খবর সামনে উঠে এলো। এরপর ফলাফল বেরোলো। ফলাফলে যদিও দেখা গেল যে শাসক দল একচেটিয়াভাবে জিতছে, তবু তাদের ক্ষুধা মেটে না, ব্যালট পেপার খেয়ে ফেলার খবর পর্যন্ত সামনে উঠে এলো এবং এই সমস্ত কিছুর ফলে যেটা দেখা গেল, এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে একের পর এক মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে। মানে আমরা গোটা পঞ্চায়েত নির্বাচন পর্বে 2 মাস ধরে দেখলাম মনোনয়ন পর্বের হিংসা, নির্বাচন ঘোষণার হিংসা, নির্বাচন চলাকালীন হিংসা, ফলাফলের হিংসা। মানে নির্বাচনী হিংসা পশ্চিমবঙ্গে কি এবং কয় প্রকার যদি প্রশ্ন করা হয়, এই 2 মাসের রিপোর্ট দিয়ে সেই উত্তর সুন্দর করে তৈরি হয়ে যাবে। অগস্ট মাস আমাদের রাজ্যের কিছু স্বপ্নের মৃত্যু। প্রথমেই যে খবর সামনে উঠে এলো সেটা হচ্ছে সৌরনীল সরকার, ক্লাস 2-এর একটি বাচ্চা ছেলে বরিশা হাই স্কুলে বেহালায়। সে বাবার সঙ্গে রাস্তা পার করে স্কুলে যাচ্ছিল এবং রাস্তা পার করার সময় লরির ধাক্কায় তার মৃত্যু। তার বাবাও গুরুতর জখম অবস্থায় ভর্তি হন হাসপাতালে এবং সেই ঘটনার পরে পুলিশের গাফিলতি, ট্রাফিক আইন না মানার মতো একাধিক সমস্যার কথা সামনে উঠে এলো। জানা গেল এরপরেই বেশ কিছু পরিস্থিতির উন্নতি ঘটেছে সেই একই এলাকায়, কিন্তু তারপরে কি হলো, তারপরে এই ধরনের ঘটনা যখন আরও ঘটলো সেই নিয়ে মিডিয়ায় খুব একটা চর্চা দেখা যায়নি। এবং এরপরে অগস্ট মাসে আমরা দেখলাম স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু। যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে এসে র্যাগিংয়ের শিকার হয়ে যার মৃত্যু ঘটলো সেই অভিযোগ সামনে উঠে এলো। তার বাবা মার বুক ফাটা হাহাকার, যারা র্যাগিংয়ের সঙ্গে যুক্ত ছিল, যে ছাত্ররা, তাদের গ্রেপ্তার, তাদের বাবা মার বুক ফাটা হাহাকার, সমস্ত কিছু আমরা চোখের সামনে দেখলাম। এই নিয়ে প্রচুর চর্চা হলো, কিন্তু তারপরে একাধিক র্যাগিংয়ের অভিযোগ যখন বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে সেই নিয়ে মিডিয়ার খুব একটা হেলদোলার দেখতে পাওয়া যায়নি, কারণ স্বপ্নদীপ কুণ্ডুর ঘটনায় যতটা টিআরপি নেওয়া যায় নিংড়ে নেওয়া মোটামুটি হয়ে গিয়েছিল। সেপ্টেম্বর মাস রাজ্য বিজেপির দলের মধ্যে যথেষ্ট পরিমাণে ক্ষোভ জমা হচ্ছিল, কর্মী সমর্থকদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্বের জায়গা উঠে আসছিল বারবারই খবরে, কিন্তু এটাই একেবারে শীর্ষে পৌঁছানোর সূত্রপাত হয় সেপ্টেম্বরের একটি ঘটনায়, যখন জানা যায় যে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে ঘেরাও করেছেন বিজেপির কর্মী সমর্থকরা, তাকে রীতিমতো আটকে রাখা হয়েছে। প্রচুর অভিযোগের কথা তারা জানান, মন্ত্রী কাজ করেন না, কর্মী সমর্থকদের পাশে দাঁড়ান না, ইত্যাদি ইত্যাদি। পুলিশকে এসে সেই মন্ত্রীকে কিন্তু উদ্ধার করে নিয়ে যেতে হয়, কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্ব খুব তাড়াতাড়ি বিষয়টাকে নস্যাৎ করে দেয় তৃণমূল কংগ্রেসের চাল বলে, সমস্যাটাকে অ্যাড্রেস করা হয় না। পরবর্তীকালে দেখা যায় এর একটা বড়সড় বহিঃপ্রকাশ। কলকাতায় বিজেপির কার্যালয়ের সামনে বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান, রাজ্য বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে প্রচুর অভিযোগ তারা তুলে আনেন। এমনকি রাজ্য বিজেপির নেতৃত্ব কিছু নেতা তারা রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আঁতাত করে চলছেন, টাকা খাচ্ছেন, এই ধরনের অভিযোগও কিন্তু সামনে উঠে আসে। যদিও এই বিষয়টা নিয়েও রাজ্য বিজেপির নেতৃত্বের তরফ থেকে বলা হয় যে এগুলো বিরোধীদের চাল এবং এর সঙ্গে এই ঘটনা যারা ঘটিয়েছেন তার সঙ্গে বিজেপির কেউ জড়িত নয়, যদি বিজেপির কেউ থাকেন তাকে দল থেকে বের করে দেওয়া হবে। দেখুন, এই ঘটনার পরে কিছু প্রশ্ন আরো বড় করে উঠে আসতে শুরু করে। 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির মধ্যে, রাজ্য বিজেপির মধ্যে সংগঠনের ক্ষেত্রে যে দুর্বলতা দেখা গেছে সেটাও কি তাহলে বিরোধীদের চাল? কিংবা 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি যে 200-র বেশি আসন জিততে পারেনি সেটাও কি বিরোধীদের চাল? আর এই জেতা ধূপগুড়ির মতো আসন যে বিজেপি হেরে গেল সেটাও কি তাহলে বিরোধীদের চালই ছিল? অক্টোবর মাসে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাঙ্গপাঙ্গ নিয়ে গেলেন দিল্লিতে 100 দিনের যে বকেয়া টাকা সেই টাকা আদায় করার জন্য। সেখান থেকে তারপর তিনি 2-3 দিন বাদে ফিরে এলেন এবং একটা সফট টার্গেট বেছে নিয়ে পশ্চিমবঙ্গে রাজ্যপালের যে সরকারি বাসভবন রাজভবন তার সামনে গিয়ে তিনি ধর্নায় বসে পড়লেন। সেই ধর্নাও বেশ কিছুদিন পরে শেষ হয়ে গেল, সেখান থেকে তিনি উঠে পড়লেন। এবার আপনি প্রশ্ন করতেই পারেন গোটা বিষয়টার মাধ্যমে কি হলো? হ্যাঁ, বলাই যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও একবার পলিটিক্যালি লঞ্চ করার জন্য প্রচুর টাকা পয়সা এবং সময় খরচ তো হলো বটেই, কিন্তু এর মাধ্যমে সমাধান কি উঠে এলো? একটা সমাধান উঠে
এলো অবশ্যই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে যারা তার সঙ্গে দিল্লিতে গেছেন 100 দিনের কাজের যে শ্রমিকরা, তাদের সকলকে টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা তিনি করবেন। দলের তরফ থেকে সমস্ত যে সাংসদরা রয়েছেন, তারা যে জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা নিজেদের 1 মাসের বেতন দিয়ে তাদের সমস্ত টাকা পয়সা মিটিয়ে দেবে। এবং পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে এই ধরনের বেশ কিছু মানুষ কিন্তু সেই টাকা পয়সা পেয়েওছেন। তো এই হচ্ছে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অক্টোবর মাসের এই ধর্ণা কর্মসূচি। এবং তারপর আমরা দেখলাম ডিসেম্বর মাসে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে গেলেন দিল্লিতে এবং দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন 100 দিনের টাকা আদায় করার জন্য। আবারও আপনি প্রশ্ন করতে পারেন এই সমস্ত কিছুর মাধ্যমে লাভটা কি হলো বা সমাধান কি বেরোলো, তার খুব একটা উত্তর আপনি পাবেন না। যাই হোক, অক্টোবর মাসে এটাই একমাত্র হাইলাইট ছিল তা কিন্তু নয়। অক্টোবর মাসে গ্রেপ্তার হলেন রেশন দুর্নীতিতে বাকিবুর রহমান এবং প্রথম উঠে এলো জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। এই দুর্নীতির সঙ্গে তিনিও জড়িত রয়েছেন সেই অভিযোগ উঠে এলো এবং এরপর আমরা দেখলাম জ্যোতিপ্রিয় মল্লিককেও গ্রেপ্তার করা হলো। তার বেশ কিছু পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে বাকিবুর রহমানকে নিয়ে যে চার্জশিট দেওয়া হয়েছে সেখানেও জ্যোতিপ্রিয় মল্লিকের নাম রয়েছে এবং দিদির বালু যে কত চালু, সেই বালুর নানান রকম দুর্নীতির বিবরণও কিন্তু এরপর আস্তে আস্তে সামনে উঠে এসেছে। নভেম্বর মাস জুড়ে একটাই প্রশ্ন চর্চায় ছিল, তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে 21শে জুলাইয়ের সভা করে থাকেন ধর্মতলার সেই একই জায়গায় বিজেপি অমিত শাহ সভা করার অনুমতি পাবে কিনা, তারা সেই সভা করতে পারবে কিনা। আদালতের টানাপোড়েন, তারপরে বিজেপি অনুমতি পেল এবং তারপরে প্রশ্ন উঠে এলো যে এই যে তৃণমূল কংগ্রেসের সমাবেশ হয় সেই রকম একই পরিমাণ বা তার থেকে বেশি বা তার কাছাকাছি লোকজন, সেই রকম সমাবেশ কি বিজেপি করতে পারবে? দেখুন, সেই রকম ভিড় অমিত শাহ সভায় হয়েছিল কিনা এই প্রশ্ন আপনি এখনো যাকে করবেন উত্তরটা তার উপর নির্ভর করবে যে আপনি কি পাচ্ছেন। কিন্তু বিষয়টা হলো রাজনীতিতে ডান হাত বাম হাতের সঙ্গে আছে অজুহাতও। দিলীপ ঘোষ সেই সময় বললেন যে তৃণমূল কংগ্রেস সারা বছর ধরে টাকা পয়সা খরচ করে, শক্তি প্রয়োগ করে, বিনামূল্যে লোকজনকে বাসে ট্রেনে নিয়ে আসার ব্যবস্থা করে, সেই জন্য ওরা এত বড় সভা করতে পারে, এত ভিড় করতে পারে। এবার এখান থেকে আপনি প্রশ্ন করতেই পারেন যে বিজেপির হঠাৎ টাকা পয়সায় টান পড়লো কি করে, পড়েছে কি আদৌ, সেটা একটা প্রশ্ন হতেই পারে। কিন্তু তারই সঙ্গে অমিত শাহ সভায় খুব একটা ভিড় হওয়ার দরকার ছিল না। রাজ্য বিজেপির সেটাই বক্তব্য। তার কারণ দিলীপ ঘোষ যে কথাটা বলেছিলেন কোট আনকোট, এটা ছিল তাদের ওয়ার্ম আপ ম্যাচ। ডিসেম্বরে মোটামুটি দুটো ইতিহাস তৈরি হয়েছে আমাদের দেশের জন্য। প্রথমটা হচ্ছে একজন সাংসদকে বিতাড়িত করা হয়েছে, টাকার বিনিময়ে তিনি প্রশ্ন করেছেন, এই অভিযোগ উঠে আসে, এথিক্স কমিটির রেকমেন্ডেশনের ভিত্তিতে তাকে বিতাড়িত করা হয় এবং তিনি হলেন মহুয়া মৈত্র। যদিও টাকার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু পার্লামেন্টের লগ ইন আইডি পাসওয়ার্ড তিনি শেয়ার করেছিলেন অন্য কারোর সঙ্গে, দেশের বাইরে থেকে সেখানে লগ ইন হয়েছে একাধিকবার, এইটা প্রমাণ হয়েছে, তিনি নিজেও এই কথা স্বীকার করে নিয়েছেন। এবং এই ঘটনার মাধ্যমে বলা যেতে পারে এই যে ইতিহাসটা তৈরি হলো, একজন সাংসদকে যেভাবে বিতাড়িত করা হলো, সেখানে ফুটনোটে লেখা থাকতে পারে যে বন্ধু নির্বাচন যদি সঠিক না হয় এবং জাজমেন্টের একটা এরর যদি সামনে উঠে আসে, তাহলে তার ফলটা মারাত্মক হতে পারে, সেই বিপদ কিন্তু আরো অনেক বড় হয়ে ফিরে আসতে পারে। এবার আপনি যদি মনে করেছিলেন যে ডিসেম্বরে এই একটা ইতিহাসই যথেষ্ট, তা কিন্তু নয়। পার্লামেন্টে আরেকটা ইতিহাস তৈরি হলো যখন দেখা গেল যে 143 জন সাংসদকে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে একটা সেশনে সাসপেন্ড করা হয়েছে পার্লামেন্ট থেকে। পার্লামেন্ট ব্রিচের খবর সামনে উঠে এলো, কিছু লোকজন ঢুকে পড়েছেন পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠলো যে কোন জায়গায় রয়েছে এবং তারা পার্লামেন্টের ভেতরে ঢুকে রং বোমা ফাটায়। এই গোটা ঘটনার প্রতিবাদ করেছিলেন বিরোধী সাংসদরা রাজ্যসভা এবং লোকসভায় এবং এই প্রতিবাদের জন্যই 143 জন সাংসদকে সাসপেন্ড করা হয়। এইখান থেকেই শুরু হবে 2024 লোকসভা নির্বাচন, বলা যেতে পারে একদম শেষ থেকে শুরু হবে। কারা কারা এরপরে সংসদে ঢুকতে পারবেন সেসব দেখা যাবে লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর। আজকের পর্ব এখানেই শেষ করছি। এই পর্বের প্রথম ভাগে আপনাদের বলেছিলাম পুরনোকে মনে রেখে তবেই নতুনের দিকে পা বাড়ানো উচিত, পুরনোকে ভুলে গেলে তো চলবে না। সেইখানে আরও একবার আপনাদের এই আবেদন জানাই যে আমাদের এই প্রয়াসকেও কিন্তু আপনারা ভুলে যাবেন না। আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় যে যেখানে ট্র্যাডিশনাল মিডিয়ার ভূমিকা কখনো কখনো প্রশ্নের মুখে চলে আসছে, সেখানে এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট যে প্রয়াসগুলি রয়েছে তার আলো জ্বালিয়ে রাখা দরকার, সেগুলোকে সঙ্গে নিয়ে এগোনো দরকার, তাহলে হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের জয়েন বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন, অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই রয়েছে থ্যাঙ্কস অপশন, থ্যাঙ্কস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আপনাদের সাহায্য আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। এবং তারই সঙ্গে যদি বলেন যে অর্থ সাহায্য ছাড়াও কিভাবে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন, তাহলে বলবো সঙ্গে থাকুন, পর্বগুলো দেখুন, কমেন্ট করুন এবং এই পর্বগুলো পারলে আপনার কাছের মানুষদের মধ্যেও একটু ছড়িয়ে দিন, নিজেও মনে রাখুন, বাকিদেরও মনে করিয়ে দিন, সঙ্গে থাকুন। পরের বছর অর্থাৎ নতুন বছরেও আপনাদের
আপনাদের সকলকে সঙ্গে পাবো এই আশা রেখেই আজকের পর্ব শেষ করছি। আপনাদের সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আর এই পর্বের প্রথম ভাগ যদি কেউ দেখে না থাকেন, আরও একবার বলে দিই, এই ভিডিওটার যে ডেসক্রিপশন বক্স সেখানে এবং তারই সঙ্গে প্রথম কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু দেখে নেবেন। আর ভালো থাকবেন সকলে, সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শেষ করলাম।